রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের নির্বাচন ঘিরে সয়লাব আন্তর্জাতিক প্রভাবশালী সব গণমাধ্যম। বিবিসির রিপোর্টে ভারতের তীব্র সমালোচনা বাংলাদেশ নীতি। ইরান আবারও বলেছে আমেরিকার যুদ্ধের হুমকিতে তারা ভীত নয়। সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বিরোধে বিপদের মুখে ভারত। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের খবরে সয়লাব আন্তর্জাতিক প্রভাবশালী সব গণমাধ্যম। আর বিভিন্ন গণমাধ্যমের সব খবরের মূল কথা জামায়াতের আকস্মিক উত্থান ও রকেট গতিতে জনপ্রিয়তা লাভের বিষয়। সোমবার আল জাজিরার ইংরেজি অনলাইনে বাংলাদেশের নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবরের শিরোনাম হল বাংলাদেশের জামায়াত লিডার শফিকুর রহমান, দ্য ম্যান এভরিওয়ান ওয়ান্টস টু মিট। এ খবরে একজন চিকিৎসক শফিকুর রহমানের নেতৃত্বে কিভাবে দলটি রাতারাতি এভাবে জনপ্রিয় হয়ে উঠল এবং তার সম্পর্কে গণমানুষের ক্রমাগত আগ্রহের বিষয় তুলে ধরা হয়েছে। অপরদিকে সোমবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক খবরে ভারতের তীব্র সমালোচনা করা হয়েছে বাংলাদেশ নিয়ে দেশটির অতীত ও সাম্প্রতিক ভূমিকার। গত 5 ফেব্রুয়ারি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের খবরে বলা হয়েছে বাংলাদেশের জেনজি জামায়াতে ইসলামের দিকে ঝুঁকে পড়েছে। এর মাত্র 4 দিনের মাথায় সোমবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে আবারও বাংলাদেশ নিয়ে প্রকাশিত হলো গুরুত্বপূর্ণ একটি খবর। এ খবরের শিরোনাম হলো ইজ বাংলাদেশের ইয়ুথ টার্নিং এগেইনস্ট ইন্ডিয়া। সৌতিক বিশ্বাস লিখিত এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে ঢাকার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বর্তমানে মরিয়া হয়ে উঠেছে নয়াদিল্লি ও বেজিং। এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত দেওয়াল থেকে ভেসে আসছে তীব্র ভারত বিরোধী স্লোগান। বিশ্ববিদ্যালয়টির সমস্ত দেওয়াল, করিডোর, খোলা লন ভরে উঠেছে দিল্লি বিরোধী স্লোগানে। এসব স্লোগানের মূল বিষয় হলো বাংলাদেশের ওপর ভারতের আধিপত্যের অবসান চায় দেশটির তরুণ সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের উদ্ধৃত উল্লেখ করে বিবিসির প্রতিবেদনে লেখা হয়েছে বাংলাদেশের তরুণ সমাজ মনে করে ভারতের কারণেই শেখ হাসিনা একজন ফ্যাসিবাদী শাসক হয়ে ওঠে। তারাই শেখ হাসিনাকে 1.5 যুগ ক্ষমতায় টিকিয়ে রেখেছে এবং বাংলাদেশের বিষয়ে গভীরভাবে হস্তক্ষেপ করেছে। 2014 সাল থেকে শেখ হাসিনা ভারতের সহায়তায় বারবার নির্বাচনের নামে গোটা জাতির সাথে তামাশা করেছে। ভারতের কারণেই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে। তাদের এখন একটাই দাবি, দিল্লি নয় ঢাকা। বাংলাদেশে আর দিল্লির আধিপত্য চলবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের একটি বক্তব্য উদ্ধৃত করেছে বিবিসি। শফিকুল আলম বলেছেন বাংলাদেশিদের জিজ্ঞাসা করুন কেন তারা 15 বছরেরও বেশি সময় ধরে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, এবং অনেকেই একই উত্তর দেয়, শেখ হাসিনার কর্তৃত্ববাদ এবং ভারতের সমর্থন। তারা আরও বলে যে হাসিনাকে সবসময় ভারত সমর্থন করেছে। শফিকুল আলম ভারতীয় গণমাধ্যমের প্রচারণাকে উদ্বেগজনক বলেও সমালোচনা করেন। সংখ্যালঘু হিন্দুদের উপর পদ্ধতিগত নির্যাতনের দাবিকে একটি বিশাল বিভ্রান্তিকর প্রচারণা বলে উড়িয়ে দেন। তিনি বলেন বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু নিয়মিতভাবে ধর্মীয় সহিংসতা হিসেবে চিত্রিত করা হয়। ভারতীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, এসে দেখুন, মানুষের সাথে দেখা করুন এবং দেখুন আসলে কি ঘটেছে এখানে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ভারতের কারণে বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধিতা অত্যন্ত গভীরে প্রবেশ করেছে এবং এটা ভারতকে বর্তমানে অনেক ভোগাচ্ছে। কিন্তু তারপরও নয়াদিল্লি হাসিনাকে নিয়েই পড়ে আছে এবং আওয়ামী লীগের প্রতি তারা সমর্থন দিয়ে যাচ্ছে। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করেনি ভারত। বাংলাদেশের বর্তমান নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বাধা ও প্রতিবন্ধকতা আরোপ করছে। উগ্র রাজনৈতিক বক্তব্য অব্যাহত রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। সর্বশেষ IPL ও T20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব নতুন মাত্রায় পৌঁছেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের মানুষ আশা করেছিল হাসিনা পতনের পর বাংলাদেশের প্রতি দিল্লির নীতির পরিবর্তন হবে, কিন্তু উল্টো বাংলাদেশের বিরুদ্ধে তাদের বিদ্বেষ দ্বিগুণ হয়েছে। ঢাকার সাংবাদিক কামাল আহমেদ বিবিসিকে বলেছেন গত 17 বছর ঢাকা দিল্লিকে সব দিয়েছে, নিরাপত্তা সহযোগিতা, ট্রানজিট, বন্দর, বাণিজ্য কি দেয়া হয়নি ভারতকে, কিন্তু তারপরও বাংলাদেশের বিষয়ে ভারতের কোনো সদিচ্ছার লক্ষণ নেই। কামাল আহমেদের প্রশ্ন, যখন ভারতীয় রাজনীতিবিদরা বাংলাদেশি
অভিবাসীদের উইপোকা বলে আখ্যা দেন অথবা গাজা ইসরায়েলের মতো বাংলাদেশকে শিক্ষা দেওয়ার কথা বলেন, তখন বাংলাদেশের মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেখাবে বলে আপনি আশা করেন? ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনি ঝুমার সাক্ষাৎকার নিয়েছে বিবিসি। ঝুমা বিবিসিকে বলেন, যখনই আমি ভারতের নাম শুনি আমার মনে হয় এটা আমার শত্রু। ঝুমা বলেন, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই, ভারতের বাংলাদেশ নীতির বিরুদ্ধে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ নিয়ে ইরান জাতি ভয়ভীত নয়। আমাদেরকে সেনা সজ্জা বা যুদ্ধের হুমকি দিয়ে কোনো লাভ নেই, হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। রোববার ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি অনুষ্ঠানে পশ্চিমা সংবাদ মাধ্যমকে আব্বাস আরাকচি বলেন, ওমানে যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা চলছে তাকে ওয়াশিংটন তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। আমাদের মনে হয় তারা আলোচনার নামে অন্য কৌশল করছে, কিন্তু কোনো কৌশল করে লাভ হবে না। ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিলে আমরা আমাদের সব সাধ্য দিয়ে তা প্রতিহত করব। কারণ ইরান জাতি মরে যেতে রাজি আছে, কিন্তু শত্রুর কাছে আত্মসমর্পণ করে না। আব্বাস আরাকচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে সমঝোতার কোনো প্রশ্নই আসে না। আব্বাস আরাকচি বলেন, আমরা কেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে এত জোর দিচ্ছি, কেন আমরা কিছুতেই হাল ছাড়ছি না, কেন আমরা আমেরিকার হুমকিকে পরোয়া করি না, এর কারণ হলো আমরা কি করব বা না করব সেটা ঠিক করে দেওয়ার অধিকার আমেরিকার নেই। ইরান একটি স্বাধীন দেশ এবং এটা ঠিক করার অধিকার ইরানের। আমেরিকা কি করবে বা না করবে সেটা যেমন আমরা ঠিক করে দেই না, তেমনি আমরা কি করব সেটাও আমেরিকা ঠিক করে দিতে পারে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্বাস আরাকচি বলেন, আরব সাগর সহ পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা সমাবেশ নিয়ে আমরা ভীত নই, কারণ আক্রান্ত হলে আমরাও পাল্টা আঘাত করব, এটাই আমাদের একমাত্র পথ। এর কোনো বিকল্প পথ আমাদের জন্য আর খোলা নেই। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষিতে তেহরান, মস্কো ও বেইজিং এর সাথে যোগাযোগ বৃদ্ধি করেছে বলে খবর বেরিয়েছে। ওমানের শুক্রবার আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেছেন, আমাদের সাথে চুক্তি করো অথবা হামলা মোকাবেলা করো, চুক্তি ইরানকে করতেই হবে। ট্রাম্প বলেন, তোমাদেরকে পারমাণবিক বোমা বানাতে দেওয়া হবে না, এটা নিশ্চিত থাকো। জবাবে ইরান জানায়, জোর করে ও হুমকি দিয়ে আমাদের সাথে অন্যায্য চুক্তি করা যাবে না, উপযুক্ত মনে হলেই আমরা চুক্তি করতে পারি। দীর্ঘদিনের নিবিড় বন্ধুত্ব ভুলে তলোয়ারের শান দিচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এই দুই আরব দেশ সংঘাতে জড়িত হলে আন্তর্জাতিক বাজারে বাড়বে জ্বালানি তেলের দাম, আর এতে বিপদে পড়বে ভারত। জ্বালানি সংকটের পাশাপাশি এই দুই দেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও বড় ধরনের ধাক্কা লাগবে ভারতে। ফলে নয়াদিল্লির সতর্কতার সাথে চোখ রাখছে আবুধাবি, রিয়াদ চলমান বিরোধের প্রতি। কারণ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথে রয়েছে ভারতের নিবিড় বাণিজ্যিক সম্পর্ক। গত কয়েক দশক ধরে গলায় গলায় ভাব ছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। এই দুই দেশ বিশ্ব তেলের বাজারে দীর্ঘকাল ধরে আধিপত্য বিস্তার করেছিল। প্রকাশিত খবরে বলা হয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বর্তমান বিরোধের মূলে রয়েছে ইয়েমেন ও সুদান। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন, সুদান সহ বিভিন্ন অঞ্চলে গৃহযুদ্ধ সহ নানা ধরনের সংঘাত সৃষ্টি করে রেখেছে নিজেদের স্বার্থে। এ বিষয়ে সৌদি আরব অনেক দিন ধরে নীরব ছিল, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের প্রশ্রয় ইয়েমেনের দক্ষিণে একটি বিদ্রোহী গোষ্ঠী এসটিসি সম্প্রতি লোহিত সাগরে প্রভাব বিস্তারে মরিয়া হয়ে ওঠে। এতে সমস্যা দেখা যায় আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে। কেবল তাই নয়, এসটিসির কারণে সীমান্তবর্তী সৌদি প্রদেশগুলিতেও সমস্যা দেখা দেয়। তারা সৌদি আরবে ঢুকে পড়ার উপক্রম করে। এর ফলে সৌদির সীমান্তবর্তী অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়ারও আশঙ্কা দেখা দেয়। ফলে টনক নড়ে সৌদি আরবের। একই সাথে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট বিদ্রোহী এসটিসি বাহিনী হামলা করে ইয়েমেনের কেন্দ্রে সৌদি সমর্থিত সরকারের উপর। এতে আবুধাবির ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত মাসে তিনি হামলা চালান ইয়েমেনে আবুধাবি সমর্থিত এসটিসির ওপর। বিশ্লেষকদের দাবি, গৃহযুদ্ধের জেরে ইয়েমেন দুর্বল হবে এমনটাই ভেবেছিল সৌদি সরকার, যদিও অচিরেই সেই ভুল ভেঙে যায় রিয়াদের। উপসাগরীয় আরব রাষ্ট্রটি বুঝতে পারে দক্ষিণের প্রতিবেশীর ঘরোয়া আগুনের আঁচে পূর্বে তার সীমান্তবর্তী প্রদেশগুলিও। শুধু তাই নয়, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে ছড়াতে পারে বিদ্রোহের আগুন। ফলে সীমান্ত পেরিয়ে এসটিসির মতো সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা দেশে ঢুকে পড়ুক, সেটা কখনোই চায়নি সৌদি আরব। পশ্চিম এশিয়ায় প্রভাব বিস্তারে বরাবরই ইয়েমেনের আদেন, মুকাল্লা ও সোকোত্রার মতো বন্দরগুলির ওপর নিয়ন্ত্রণ চেয়েছে আবুধাবি। কারণ ওই তিনটি এলাকা লোহিত ও আরব সাগরের প্রবেশদ্বার
বিস্তার হিসেবে চিহ্নিত। সংশ্লিষ্ট বন্দরগুলি হাতে থাকলে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানি সরবরাহ আমির শাহীর পক্ষে অনেক বেশি সস্তা ও সহজ হবে। সেই কারণে সশস্ত্র বিদ্রোহীদের মাধ্যমে ইয়েমেনের মানচিত্রে বড় বদল ঘটাতে চাইছে সংযুক্ত আরব আমিরাত। 2023 সালে সুদানে গৃহযুদ্ধ বাধলে সৌদি ও আমির শাহীর মধ্যে ফাটল আরও চড়াও হয়। সংঘর্ষ পাকিয়ে উঠলে আফ্রিকার দেশটির বিদ্রোহী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর প্রতি সমর্থন জানায় আবুধাবি। আর সেখানকার সরকারি ফৌজ সুদানিজ আর্মড ফোর্সেস বা SAF এর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সৌদি আরব। এর কারণ সেখানকার সম্পদ ও কৌশলগত অবস্থান। গত 3 বছর ধরে চলা গৃহযুদ্ধে সুদানের একাংশ দখল করেছে RSF। কবজা করা এলাকাগুলিতে পৃথক সরকার চালাচ্ছেন তাদের কমান্ডারেরা। আফ্রিকার বৃহত্তম স্বর্ণ উত্তোলনকারী দেশগুলির একটি হলো সুদান। বর্তমানে সেখানকার প্রায় সবকটি স্বর্ণ খনি নিয়ন্ত্রণ করছে ওই বিদ্রোহী আধা সেনা। গৃহযুদ্ধ ও সরকার চালাতে তাদের চাই প্রচুর পরিমাণে টাকা, আর তাই জলের দরে সোনা বিক্রির মেগা অফার আবুধাবিকে দিয়েছে RSF। আমির শাহীর পক্ষে তা ফেরানো ছিল অসম্ভব। লোহিত সাগরের কোলের দেশ সুদানের আবার অবস্থানগত দিক থেকে অন্য গুরুত্ব রয়েছে। এর বিস্তীর্ণ এলাকা আফ্রিকার বিখ্যাত সাহিলের অন্তর্গত, যা প্রকৃতপক্ষে সাহারা মরুভূমি এবং সুদানীয় সাভানা বা তৃণভূমির মধ্যবর্তী এলাকা। সেখানকার প্রাকৃতিক সম্পদের পরিমাণও বিপুল। তাছাড়া সাহিলের জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র এবং জলবায়ু নিয়ে এখনও বহু গবেষণার কাজ বাকি রয়েছে। এগুলি রিয়াদকে সুদানিজ আর্মড ফোর্সেসকে সমর্থন দিতে উৎসাহিত করেছে। সৌদি ও আমির শাহীর সংঘাতের আর একটি কারণ হলো খনিজ তেল। বর্তমানে দুটি দেশই বিশ্বের মুখ্য তেল রফতানিকারী সংগঠন অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা OPEC এর সদস্য। OPEC নিয়ন্ত্রণ করে রিয়াদ। এ ব্যাপারে প্রবল আপত্তি আছে আবুধাবির, কারণ OPEC এর সদস্যপদ থাকার জন্য তাদের তরল সোনা উত্তোলনের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম মানতে হচ্ছে। এতে লোকসানের মুখে পড়ছে আমির শাহীর সরকার। কিন্তু রিয়েল এস্টেট ও পর্যটন সহ অন্যান্য খাতে বিপুল খরচের জন্য গত কয়েক বছর ধরেই খনিজ তেলের উৎপাদন বাড়াতে চাইছে আবুধাবি। OPEC এর সদস্য হওয়ায় সেটা করতে পারছে না আমির শাহীর প্রশাসন। এ ব্যাপারে সৌদির যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেও লাভ হয়নি তাদের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের দাবি, পাকিস্তান সৌদি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কারণেও রিয়াদের ওপর আবুধাবির বেড়েছে অবিশ্বাস। সংশ্লিষ্ট সমঝোতাটির পর উপসাগরীয় আরব দেশটিকে পুরোপুরিভাবে ভারতের দিকে ঝুঁকতে দেখা গিয়েছে। নয়াদিল্লির সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি করেছে আমির শাহী। আগামী দিনে ইসরায়েলের সঙ্গেও আবুধাবি ঘনিষ্ঠতা বাড়াতে পারে এবং এর ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যেমন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী, তেমনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রোববার তেহরানে আয়োজিত ইসলামী প্রজাতন্ত্রের পররাষ্ট্রনীতি শীর্ষক এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আরাগচি বলেন, আমরা কূটনীতির মানুষ, আবার যুদ্ধেরও মানুষ। তবে এর অর্থ এই নয় যে আমরা যুদ্ধ চাইছি, বরং আমরা লড়াইয়ের জন্য এমনভাবে প্রস্তুত যাতে কেউ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস না পায়। তিনি উল্লেখ করেন, ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক পরোক্ষ আলোচনা একটি ভালো সূচনা হলেও আস্থার পরিবেশ তৈরি করতে আরও সময়ের প্রয়োজন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের আসল শক্তি কোনো পারমাণবিক বোমার মধ্যে নয়, বরং বড় শক্তিগুলোর চাপের মুখে না বলার ক্ষমতার মধ্যে নিহিত। তিনি একে প্রতিরোধের শক্তি হিসেবে অভিহিত করে বলেন, ইরান কখনো ধমক বা আধিপত্য মেনে নেবে না। আরাগচি জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের আইনগত অধিকার এবং কোনো অবস্থাতেই তারা শূন্য সমৃদ্ধকরণ মেনে নেবে না। এছাড়া দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে একটি প্রতিরক্ষামূলক বিষয় হিসেবে উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দেন, এটি নিয়ে কোনো আলোচনা হবে না। ওমানে অনুষ্ঠিত আলোচনার বিষয়ে তিনি বলেন, ইরান অধিকার ও দাবির বিষয়ে অনড়। যুক্তরাষ্ট্র যদি কূটনীতির পথ বেছে নেয় তবে আমরা প্রস্তুত, কিন্তু চাপের মুখে বা হুমকির আবহে কোনো আলোচনা সফল হবে না। আরাগচি সতর্ক করে বলেন, যদি ইরান আক্রান্ত হয় তবে তারা চুপ থাকবেন না। তিনি পরিষ্কার করেন, ইরান কোনো প্রতিবেশী দেশকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তু হবে।
ইরানি সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি শত্রুদের সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের অপতৎপরতা বা আগ্রাসনের কঠোর ও অনুশোচনামূলক জবাব দেওয়া হবে। রোববার এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এবং তারা যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, শত্রুরা যদি ইরানের সার্বভৌমত্ব বা নিরাপত্তার সামান্যতম ক্ষতি করার চেষ্টা করে, তবে তাদের এমন জবাব দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না। তিনি উল্লেখ করেন, ইরানের প্রতিরক্ষা শক্তি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি এবং অভ্যন্তরীণ জনশক্তির উপর নির্ভরশীল। ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং নৌশক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান এখন এই অঞ্চলে একটি অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়েছে এবং এই শক্তি শুধুমাত্র আত্মরক্ষার জন্য। সেনাপ্রধান বলেন, মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তির উপস্থিতির কোনো প্রয়োজন নেই। ইরান মনে করে আঞ্চলিক দেশগুলো মিলেই এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তিনি অভিযোগ করেন, কিছু বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অঞ্চলের অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। মুসাভি পরিষ্কার করে দেন, ইরান যুদ্ধ শুরু করবে না, কিন্তু আক্রান্ত হলে তাদের পাল্টা আঘাত হবে অত্যন্ত বিধ্বংসী। তিনি বলেন, আমাদের শত্রুদের জানা উচিত তাদের প্রতিটি পদক্ষেপ আমাদের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। তিনি ইরানের জনগণের দৃঢ় সমর্থনকে সশস্ত্র বাহিনীর প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন। তার মতে, জনগণের এই সমর্থনই ইরানকে বছরের পর বছর ধরে বাইরের চাপ ও নিষেধাজ্ঞার পরও টিকে থাকতে এবং শক্তিশালী হতে সাহায্য করেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন অভিযান মোকাবেলায় ব্যর্থতা এবং গাজা যুদ্ধ পরিচালনার ধরন নিয়ে ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে তীব্র বিরোধ ও ফাটল দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেওয়া ব্যাখ্যা ও বয়ানকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন দেশটির সাবেক মন্ত্রী ও সামরিক কমান্ডাররা। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরাসরি মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেছেন। গ্যালান্টের মতে, 7 অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতে নেতানিয়াহু একটি কাল্পনিক ও ভুয়া বর্ণনা তৈরি করেছেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নিজের ব্যর্থতা সেনাবাহিনী এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এর উপর চাপানোর চেষ্টা করছেন। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ অভিযোগ করেছেন, 7 অক্টোবরের কয়েক মাস আগেই তিনি সম্ভাব্য বড় ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে জমা দেওয়া 55 পৃষ্ঠার নথিতে সেই সতর্ক বার্তাগুলো ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। লাপিদ প্রশ্ন তোলেন, বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি যদি বিপদের কথা জানতে পারেন, তবে প্রধানমন্ত্রী কিভাবে না জানার দাবি করেন। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ গাদি আইজেনকোট প্রধানমন্ত্রীকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তিনি 7 অক্টোবরের আগের সব গুরুত্বপূর্ণ বৈঠকের কার্যবিবরণী জনসমক্ষে প্রকাশের দাবি জানান। বিশ্লেষকরা মনে করছেন, গাজা যুদ্ধের 2 বছর পার হওয়ার পর নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক মন্ত্রী ও জেনারেলদের এই অবস্থান ইসরায়েলের শীর্ষ পর্যায়ে চরম অনাস্থার প্রমাণ। নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে গোপন নথির রাজনৈতিক অপব্যবহারের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবাননের একজন প্রখ্যাত সামরিক বিশেষজ্ঞ বলেছেন, যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি যুদ্ধ বেঁধে যায়, তবে সেই যুদ্ধের সমাপ্তি ঘটবে ইরানের বিজয়ের মধ্য দিয়ে। সামরিক বিশেষজ্ঞ আকরাম সারিউই বার্তা সংস্থা আল মালুমাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান গত কয়েক দশকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা মার্কিন সামরিক শক্তির জন্য বিশাল চ্যালেঞ্জ। তিনি মনে করেন, ইরান সরাসরি সংঘাতের চেয়ে আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করার সক্ষমতা রাখে। তিনি বলেন, পারস্য উপসাগর এবং ওমান সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরীগুলো ইরানের উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশেষজ্ঞের মতে, ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্রের ঝাপটা সামলানোর মতো সক্ষমতা বর্তমান মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার নেই। ইরানের বিশাল ভৌগোলিক আয়তন এবং কৌশলগত অবস্থান তাদের যুদ্ধের ময়দানে বাড়তি সুবিধা দেয়। এছাড়া লেবাননের সিরিয়া, ইরাক ও ইয়েমেনে ইরানের মিত্র শক্তির উপস্থিতি যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দিতে পারে, যা সামাল দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অসম্ভব হয়ে পড়বে। বিশেষজ্ঞদের বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হবে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে যে ধস নামবে, তার দায়ভার শেষ পর্যন্ত ওয়াশিংটনকেই বহন করতে হবে। ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হবে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও নিজ ভূমি রক্ষায় ইরানি
বাহিনী ধর্মীয় ও জাতীয়তাবাদী মনোবল যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে তিনি মনে করেন। তার ভাষায় দীর্ঘস্থায়ী যুদ্ধে বিদেশের মাটিতে মার্কিন সেনাদের টিকে থাকা কঠিন হবে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার সাম্প্রতিক পদক্ষেপ ও ইসরায়েলি নীতিকে ঘৃণ্য ফ্যাসিবাদী ও ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেট রোববার পশ্চিম তীরে নিয়ন্ত্রণ আরও জোরদার করার লক্ষ্যে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে জর্ডান আমলের একটি আইন বাতিল করা, যা ইহুদিদের কাছে ভূমি বিক্রিতে বাধা দিত। এছাড়া নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণ এবং ভূমি দখলের জন্য একটি বিশেষ কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গত 20 বছর ধরে নিষ্ক্রিয় ছিল। সোমবার হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সরকার পশ্চিম তীরের বড় অংশ আনুষ্ঠানিকভাবে দখল করার যে পরিকল্পনা করছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তারা এই পদক্ষেপকে ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব মুছে ফেলার একটি পদ্ধতিগত ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেন। এই ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয়, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পপুলার রেজিস্ট্যান্স কমিটিস ইন প্যালেস্টাইন। বিবৃতিগুলোতে উল্লেখ করা হয়, ইসরায়েলি সরকার চরমপন্থী এবং ফ্যাসিবাদী মতাদর্শে পরিচালিত। ফিলিস্তিনিদের ভূমি দখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের মাধ্যমে বর্ণবাদী শাসন আরও মজবুত করা হচ্ছে। তারা স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েলের এ ধরনের আগ্রাসী নীতি ফিলিস্তিনিদের তাদের ভূমি ও অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিচ্যুত করতে পারবে না। পশ্চিম তীরের জনগণ এই দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে এবং ভূমি রক্ষায় তারা বদ্ধপরিকর। বিবৃতিতে বিশ্ব সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করে বলা হয়েছে, আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তা ইসরায়েলকে আরও অপরাধ করার এবং আন্তর্জাতিক আইন অমান্য করার সুযোগ করে দিচ্ছে। তারা আরব এবং মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, পশ্চিম তীর রক্ষা করা শুধুমাত্র ফিলিস্তিনিদের দায়িত্ব নয়, বরং এটি সমগ্র মুসলিম উম্মাহর নৈতিক দায়িত্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি বিষয়ক সংস্থা বোর্ড অফ পিসে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি জানিয়েছেন, বর্তমান কাঠামো অনুযায়ী এই বোর্ডে যোগ দেওয়া ইতালির সংবিধানের পরিপন্থী। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি বলেন, ইতালির সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশটি শুধুমাত্র সেই সব আন্তর্জাতিক সংস্থায় যোগ দিতে পারে যেখানে অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমমর্যাদা ও সমতা নিশ্চিত করা হয়। কিন্তু ট্রাম্পের বোর্ড অফ পিসের চার্টারে ডোনাল্ড ট্রাম্পকে আজীবনের জন্য চেয়ারম্যান এবং চূড়ান্ত ক্ষমতার অধিকারী হিসেবে রাখা হয়েছে, যা ইতালির সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ইতালি সরকারের মতে এমন একটি সংস্থায় যোগ দেওয়া সম্ভব নয় যেখানে সমস্ত ক্ষমতা একক কোনো বিদেশি নেতার হাতে ন্যস্ত থাকে। তাজানি বলেন, এটি কোনো আইনি প্রতিষ্ঠান নয়, বরং একক ব্যক্তি চালিত একটি কাঠামো, যা আন্তর্জাতিক আইন এবং সার্বভৌমত্বের ধারণার সঙ্গে মেলে না। চলতি বছরের জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ট্রাম্প এই বোর্ড অফ পিস ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি গাজা যুদ্ধের পর সেখানকার শাসনভার ও পুনর্গঠন তদারকির জন্য তৈরি হলেও পরে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। স্থায়ী সদস্য হতে দেশগুলোর কাছ থেকে $100 কোটি ফি চাওয়ার বিষয়টিও ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। শুধু ইতালি নয়, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো বড় ইউরোপীয় দেশগুলো এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের আশঙ্কা, এই বোর্ড জাতিসংঘের মতো বহুপাক্ষিক সংস্থাগুলোর গুরুত্ব কমিয়ে দেবে এবং এককভাবে যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ট্রাম্পের আধিপত্য প্রতিষ্ঠা করবে। ইরানে চীনের YLC-8B স্টেলথ ডিটেকশন রাডার সরবরাহের খবর সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণে নতুন মাত্রা যোগ করেছে। একাধিক সূত্রের বরাতে প্রকাশিত তথ্যে বলা হচ্ছে, ডেসিমিটার ফ্রিকোয়েন্সিতে কাজ করা এই 3D রাডার সিস্টেম ইতোমধ্যেই ইরানের কাছে পৌঁছেছে এবং দেশটি একাধিক ইউনিট গ্রহণ করেছে। যদিও বেইজিং কিংবা তেহরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি, তবুও প্রযুক্তিগত সক্ষমতা, কৌশলগত বাস্তবতা এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই তথ্যকে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদি এই সরবরাহ সত্য হয়ে থাকে, তবে এটি ইরানের দীর্ঘদিন ধরে আলোচিত তুলনামূলকভাবে দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে পারে এবং মধ্যপ্রাচ্যে স্টেলথ বিমান নির্ভর আকাশ অভিযানের হিসাব নিকাশে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
YLC-8B মূলত একটি দীর্ঘ পাল্লার আগাম সতর্কতা ও স্টেলথ ডিটেকশন রাডার, যা ডেসিমিটার ব্যান্ডে কাজ করে। এই ফ্রিকোয়েন্সির বিশেষত্ব হল এখানে ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত বড় হওয়ায় আধুনিক স্টেলথ বিমানের আকৃতি ও রাডার শোষণকারী উপাদানগুলোর কার্যকারিতা অনেকাংশে কমে যায়। যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের F-35 বা কৌশলগত বোমারু বিমান B-2 স্প্রিট মূলত উচ্চ ফ্রিকোয়েন্সির ফায়ার কন্ট্রোল রাডার এড়ানোর জন্য ডিজাইন করা, কিন্তু ডেসিমিটার ব্যান্ডে বিমানটির বিভিন্ন প্রান্ত, কাঠামোগত কোণ এবং অভ্যন্তরীণ অংশে রেজোনেন্স তৈরি করতে পারে, ফলে রাডারে প্রতিফলন বেড়ে যায়। এই কারণেই YLC-8B এর মতো রাডারকে স্টেলথ বিরোধী সেন্সরের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী YLC-8B এর ঘোষিত ডিটেকশন রেঞ্জ প্রায় 700 কিলোমিটার, যদিও কার্যকর বা এফেক্টিভ অপারেশনাল রেঞ্জ ধরা হয় আনুমানিক 350 কিলোমিটার। এই পরিসর ইরানের মতো ভৌগোলিকভাবে বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ইরাক ও আফগানিস্তান সীমান্ত এবং দক্ষিণ আরব সাগরের দিক থেকে আসা যে কোনো আকাশ হুমকি অনেক আগেই শনাক্ত করার সুযোগ তৈরি হয়। এর ফলে ইরান শুধু প্রতিক্রিয়াশীল অবস্থানে না থেকে আগাম প্রস্তুতি নেয়ার সক্ষমতা বাড়াতে পারে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্লেষকরা সমালোচনা করে আসছেন। দেশটির কাছে আধুনিক যুদ্ধবিমান কম, AWACS সক্ষমতা সীমিত এবং বহু রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরনো সোভিয়েত প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। তবে এই মূল্যায়নের জন্য একটি দিকও রয়েছে। ইরান বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে এবং ধাপে ধাপে একটি স্তরভিত্তিক এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করেছে। মাঝারি পাল্লার খোরদাদ 3, রাদ দীর্ঘ পাল্লার বাভার 373 এবং বিভিন্ন দেশেও আপগ্রেড করা রাডারের সমন্বয়ে একটি বিস্তৃত কিন্তু জটিল প্রতিরক্ষা কাঠামো দাঁড় করানো হয়েছে। সমস্যাটি ছিল মূলত আগাম সতর্কতা ও স্টেলথ টার্গেট শনাক্তের ক্ষেত্রে। YLC-8B এই জায়গাতেই একটি বড় শূন্যতা পূরণ করতে পারে। স্টেলথ বিমান শনাক্ত করা মানেই যে সেগুলোকে সহজে ভূপাতিত করা যাবে, বিষয়টি এমন নয়। কিন্তু আধুনিক আকাশ যুদ্ধে দেখতে পাওয়া নিজেই একটি বড় সাফল্য। একটি স্টেলথ প্ল্যাটফর্ম যদি জানে যে সে পুরোপুরি অদৃশ্য নয়, তাহলে তার মিশন প্রোফাইল বদলাতে হয়। আরও বেশি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সহায়তা লাগে, ডিকয় ব্যবহার বাড়াতে হয় এবং আক্রমণের সময় ও পথ নির্বাচন আরও সতর্কভাবে করতে হয়। এর ফলে অপারেশনের খরচ বাড়ে, ঝুঁকি বাড়ে এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও দ্বিধা তৈরি হয়। ইরানের ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ দেশটি বরাবরই তার প্রতিরক্ষা সক্ষমতাকে কৌশলগত প্রতিরোধ বা ডিটারেন্স হিসাবে ব্যবহার করে এসেছে। সূত্রমতে ইরান একাধিক YLC-8B ইউনিট পেয়েছে। এটি যদি সত্য হয়, তবে রাডারগুলো একে অপরের সাথে নেটওয়ার্কড হয়ে কাজ করতে পারে, যা একক রাডারের সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠতে সহায়তা করবে। আধুনিক রাডার যুদ্ধের বাস্তবতায় কোনো সেন্সরই একা কাজ করে না। তথ্য আদান প্রদানের মাধ্যমে একটি সমন্বিত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম গড়ে তোলা হয়। ইরান যদি চীনা এই রাডারকে তার নিজস্ব C4ISR কাঠামোর সাথে সফলভাবে একীভূত করতে পারে, তবে এটি শুধু বিমান নয়, ক্রুজ মিসাইল ও সম্ভাব্য ব্যালিস্টিক মিসাইল সতর্কতার ক্ষেত্রেও বাড়তি সুবিধা দেবে। চীনের জন্য এই সরবরাহের কৌশলগত তাৎপর্যও কম নয়। বেইজিং মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক জোটে না গিয়ে ধীরে ধীরে প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহের মাধ্যমে প্রভাব বাড়াচ্ছে। ড্রোন, রাডার, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সব ক্ষেত্রেই চীন নিজেকে একটি বিকল্প উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, বিশেষ করে এমন দেশগুলোর জন্য যারা পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে। ইরানে YLC-8B সরবরাহ মানে যুক্তরাষ্ট্রের স্টেলথ নির্ভর আকাশ আধিপত্যের বিরুদ্ধে একটি নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা। একই সঙ্গে এটি চীনের নিজস্ব সামরিক দর্শনের প্রতিফলন, যেখানে স্টেলথ বনাম কাউন্টার স্টেলথ প্রযুক্তির প্রতিযোগিতাকে ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা প্রেক্ষাপটে এই রাডারের সম্ভাব্য প্রভাবও গভীর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করে এসেছে। এই ধরনের পরিকল্পনায় স্টেলথ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এগুলো প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু ইরান যদি আগাম পর্যায়ে এই বিমানগুলোর উপস্থিতি শনাক্ত করতে পারে, তাহলে আক্রমণের সাফল্যের হার কমে যেতে পারে বা অন্তত ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর ফলে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে নতুন হিসাব যোগ হয়।
তবে সীমাবদ্ধতার কথা উল্লেখ করা জরুরি। ডেসিমিটার ব্যান্ড রাডার সাধারণত লক্ষ্যবস্তুর সুনির্দিষ্ট পরিচয় বা ফায়ার কন্ট্রোল মানে ট্র্যাক দিতে পারে না। ইলেকট্রনিক জ্যামিং, ডিকয় এবং সাইবার আক্রমণের মাধ্যমে এই ধরনের রাডারকে বিভ্রান্ত বা অকার্যকর করার চেষ্টা করা হতে পারে। যুদ্ধের সময় এগুলোই প্রথম দিকের লক্ষ্যবস্তু হতে পারে, কিন্তু ইরানের প্রতিরক্ষা দর্শন বরাবরই সহনশীলতা ও বিস্তৃত মোতায়েনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মোবাইল প্ল্যাটফর্ম, ভূগর্ভস্থ স্থাপনা এবং বিকেন্দ্রীভূত কমান্ড কাঠামো ব্যবহার করে দেশটি তার সেন্সর ও অস্ত্র ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করে। একাধিক YLC-8B থাকলে এই দর্শন আরও কার্যকর হতে পারে। সব মিলিয়ে ইরানে YLC-8B স্টেলথ ডিটেকশন রাডার সরবরাহের খবর সত্য হলে তা শুধু একটি সামরিক সরঞ্জাম হস্তান্তরের ঘটনা নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। এটি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দৃশ্যমানভাবে শক্তিশালী করতে পারে, স্টেলথ প্রযুক্তির কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যে আকাশ অভিযানের পরিকল্পনাকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে এটি চীনের ভূরাজনৈতিক কৌশল ও প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার একটি স্পষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হবে, যা ভবিষ্যতে এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চিত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।